মদ্যপান, ধূমপান ও ড্রাগ সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার হয়। শ্যামল, ইমেল অ্যান্ড হোয়াটসঅ্যাপের যুগে তোকে যে কেন চিঠি লিখছি লোকে জানলে হাসাহাসি করবে। স্কুলে যখন বলতো রাইট আ লেটার টু ইয়োর বেস্ট ফ্রেন্ড টু ইনভাইট ইন ইয়োর বার্থডে, তখন আমরা বন্ধুরা মিলে কতই না হাসাহাসি করেছি। ভেবেছি আমরা তো একে অপরকে জানি, চিনি, তাহলে খামোখা এই চিঠি বা লেটার লিখতেই যাবো কেন? কিন্তু আমি এখন লিখতে বসে বুঝেছি সব কথা মুখে বলা যায় না। এফবি, হোয়াটসঅ্যাপ, ইমেল এতেও লেখা যায় না। তখন এই চিঠিরই দরকার পড়ে। সোশ্যাল মিডিয়াতে কুইক অ্যান্সার পাওয়া এতটাই সহজ হয়ে গেছে, কিন্তু সবসময় কি কুইক অ্যান্সার দিতে হয়? দিতে নেই। তাই আমি জানি, আমি অনেক ভেবে দেখেছি যে এই চিঠি লিখেই তোকে আমি জানাবো। জানি না তুই কতক্ষণ এই চিঠি পাবি। হয়তো যতক্ষণ এই চিঠি পাবি ততক্ষণে আমি আউট অফ ইন্ডিয়া। হ্যাঁ, আমি বিদেশ যাচ্ছি, জার্মানি। কি জানি এই চিঠির কারণটা জানার পর তুই আমাকে ওর জীবনে আর ঠাঁই দিবি কি না জানি না আমি। তাই আগে থেকেই দূরে চলে যাচ্ছি। খুবই গৌরচন্দ্রিকা করলাম বল। এবার আসি আসল কথাতে। তোকে আমি চিনি ক্লাস 5 থেকে। একসাথে খেলাধুলা, আড্ডা, পাঁচ সিগারেট খাওয়া, সবই একসাথে। লোকে আমাদের দেখে বলতো, ওরে জগাই মাধায়। আমার বাড়িতে তোর মতন ছেলে হওয়া আর তোর বাড়িতে আমার মতন ছেলে হওয়া, এই যে মিথ্যা ধারণাটা শুধু তুই আর আমি জানি, তাই না? সে যাক, আবার উল্টোপাল্টা বলছি, তাই না? আসলে পেনের একটা আশ্চর্য ক্ষমতা আছে, জানিস তো? পেনের ঢাকনাটা খুললেই কাগজের সাথে পেনের নিবটা একসাথে সংস্পর্শে এলেই কলমটা আপনা আপনি চলতে লাগে। মনের ভাবগুলো গড় গড় করে মন থেকে বেরিয়ে আসে। লেখা তথা মনের ভাব, এটা বেরোনোটাই স্বাভাবিক না? তাই এত বড় চিঠিটার জন্যে আমি তোর কাছে ক্ষমা প্রার্থী। যাই হোক, এবার সত্যি বিষয়টাতে ফিরি। একটু ঘুরিয়ে শুরু করছি। তুই বুদ্ধিমান, জানি তুই ধরে ফেলবি, তাই একটু ঘুরিয়েই বলছি। বলতে পারিস আমাদের এই বন্ধুত্বটা বাঁচানোর লাস্ট ট্রাই। তুই এত ঘুরতে ভালোবাসিস, কিন্তু পিওর ভিলেজ দেখিসনি? ধুর, তাহলে আর কি দেখলি? হ্যাঁ দাদা, দুটো ইন্ডিয়া কিং দেখি। এই কথাটা তুই আমায় মন্টুদার দোকানে বলেছিলিস। আমি উত্তরে বলেছিলাম, তাতে আমার দোষ কি বল? নে ধর, এখানে ধরাস না, পিছনের মাঠটায় গিয়ে বসি চল। আমার এখনো মনে আছে ঘটনাটা ঠিক দুর্গাপুজোর পর সিগারেটটা ধরিয়ে বলেছিলাম, এত না বকে আমায় দেখা। তাহলে চল, এবারে কালী পুজোটা আমার মামার বাড়িতে কাটাবি। একদম ভাইফোঁটা করে তারপর ফিরবো, দেখবি না
10 কেজি ওজন বেড়ে গেছে। এখন মনে হয় না গেলেই বোধহয় ভালো হতো। অন্য সময় হলে ঠিক একটা না একটা কাজ পড়ে যেত। কিন্তু সেবার সেটা হলো না। হয়তো হয়তো এই অঘটনটা হবে বলেই হয়নি। আমি গেলাম তোর সঙ্গে পুজোর দিন। সত্যি বলছি, তোর মামার বাড়ির মতন অত সুন্দর সাজানো গ্রাম আগে কখনো দেখিনি। কত সুন্দর সুন্দর গাছ, কাঁকড় বিছানো রাস্তা, গাছ থেকে কত জানা অজানা পাখির কুহতান, রোদের মিষ্টি সোনালি আলো। সে বছর কালী পুজোতে সম্ভবত ঠান্ডা পড়া শুরু হয়ে গেছিল, কারণ গায়ে একটা সোয়েটার পরে গেছিলাম। পুজো বাড়ির পরিবেশটা কত আলাদা। আত্মীয় স্বজনে বাড়ি পুরো গম গম করছিল। পুজোর আমেজ পুরো মাত্রায় ফিল করছিলাম। ছন্দপতন হলো সন্ধ্যায়। আমি আর তুই ছাদে সিগারেটটা টানছি, আশপাশ থেকে পুজো প্যান্ডেলের শ্যামা সঙ্গীত বাজছে, আর পুজো কমিটির সেই বিখ্যাত চিরাচরিত ভাষণ। ঠিক এমন সময় তুই আবার সিগারেট খাচ্ছিস? পিছন ফিরে দেখি লাল পাড় সাদা গরদের শাড়ি আট পৌড়ে করে পরে, পিঠে লম্বা ঘন কালো চুল ফেলে রেখে হাতে একটা চায়ের ট্রে ধরে দাঁড়িয়ে আছে স্বর্গের কোনো এক অপ্সরা। দেখেই তো আমি স্তম্ভিত। তুই হয়তো সম্ভবত আমার হতভম্বিত মুখটা খেয়াল করিস, বললে হয়তো আমার হৃদয়ের অন্তঃস্থলের অনুভূতিটা ঠিক ধরে ফেলিস। পিছন ফিরে বললি, কি করব বল, সারাদিন কালীঘরে আর কি কম ধকল যায়। ওই তাই একটু রেস্ট নিচ্ছি। আরে তা বলতে পারিস একটু রিল্যাক্স করছি। তুই চাটা এই মোড়াতে রাখ। তোর বোন নুপুর পরে ছমছম করে আমার দিকে এগিয়ে আসছে। হঠাৎ কোথা থেকে যেন লজ্জা অস্বস্তি মেশানো একটা অদ্ভুত অনুভূতি আমার শরীরটাকে অবশ করে দিচ্ছিল। তোর বোন চায়ের ট্রেটা রেখে হাসি মুখে একটা কাপ আমার দিকে এগিয়ে দিল। এই নাও তোমার চা। কি করব ভেবে পাচ্ছিলাম না। আবার তোর বোন বলল, নাও ধরো চাটা। এই তোমাকে আবার তুমি বললাম বলে রাগ করো না, আসলে তুমি দাদার বন্ধু তো, তাই তোমাকে তুমি করে বললাম। এ ধর রে চাটা। আমি খুব কষ্টে নিজেকে স্টেডি করে চায়ের কাপটা ধরলাম। কাপটা একটু কেঁপে উঠল, কিছুটা চা ছলকে প্লেটেও পড়ে গেল। খুব কষ্টে এক চুমুক দিলাম নিজের অনুভূতিটাকে চাপা দিতে। হ্যাঁ, তোর সাথে আলাপ করিয়ে দিই। এ হলো আমার একমাত্র বোন শ্যামলী। আমার নামের সাথে ম্যাচ করে মাসি ওর নাম রেখেছিল শ্যামলী। আর শ্যামলী ও হলো দেবতনু মণ্ডল, আমার ল্যাংটো বেলার বন্ধু। শ্যামলীর পুরো নাম। এই চুপ কর, আমি বলছি। আমি তো আর বোবা নই। নমস্কার, আমি শ্যামলী রায়। ধরো চাটা খাও, আমি একটু মন্দির থেকে ঘুরে আসি, তোমরা গল্প করো। ওকে দেখি আর ভাবি, ওর তো বিয়ের বয়স হয়ে গেল। ওর বিয়ে হলে আমি আর ও যা কাঁদব রে। তাতে পাড়ার লোককে এগিয়ে আসতে হবে আমাদের ছাড়াতে। তাই যত দেরিতে ওর বিয়ে হয় ততই ভালো। সেই দিন আমি বুঝেছিলাম আমি আমার মনটা এমন একজনের কাছে নিজের অজ্ঞানেই গচ্ছিত করলাম, যার মালিক অন্য একজন। তখন এক অজানা ভয়
আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছিল। রাতে ভালো ঘুম হয়নি, খালি ভেবেছিলাম তোকে যদি জানাই তুই কি করবি। দেবু, এটা ছিল তোর মনে? আমার বোনকে কিনা তুই! ছি 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 ছি, তোকে আমার বন্ধু ভাবতেও লজ্জা লাগছে রে। এটা আশা করিনি আমি তোর কাছ থেকে, বিশ্বাস কর। আমি এই ভয়ে পরের দিন তোদের জোড়াজুড়ি, নিষেধ অগ্রাহ্য করেও চলে এসেছিলাম। ওদের মাকে আমি বলে এসেছিলাম, মা গো, যদি টানাও তো আবার আসবো, কিন্তু অতিথি হয়ে নয়, এ বাড়ির একজন হয়ে। ও আপনি, আসুন আসুন আসুন। আমি চমকে উঠলাম। ভুল দেখছি না তো? আমায় আমায় এরকম থ মেরে দাঁড়িয়ে থাকতে দেখে শ্যামলী বলেছিল, কি হলো, আসুন। সকালবেলা ভূত দেখলেন নাকি? ভেতরে আসুন। আচমকা দাঁড়িয়ে গেলেন যে এভাবে। বাগদেবী এতক্ষণে আমার জিহ্বায় বসলেন। বললাম, আবার আপনি কেন? তুমিটা কি হলো? দাদার বন্ধু তো, পর তো আর নই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ভেবেছিলাম আপনি, এই মানে সরি সরি, তুমি আমার তুমি বলাতে খারাপ পেয়েছো, তাই তো পরের দিন পালিয়ে এসেছিলে। আমার উত্তরের আগেই তুই এসে বলেছিলিস। ভালোই হলো তুই এসেছিস। তুই বাইক এনেছিস? যাক বাবা, ঠাকুর যা করেন ভালোর জন্যই করেন। আমার বাইকটা নিয়ে বাবা চলে গেছে, আর বলিস না। ওকে তুই একবার মলে নিয়ে যাবি, কাছের ওই মলটায়। ও কী সব কেনাকাটা করবে। আমি তোর এই আচমকা প্রস্তাব পেয়ে কি বলবো বা কি করব বুঝে উঠতে পারছি না। এ যেন এক টুকরো আকাশ আমার হাতে নেমে পড়েছে। আমি আর শ্যামলী কিন্তু কিন্তু পরক্ষণেই বাধা হয়ে উঠল আমাদের বন্ধুত্বতা। আমি বললাম, আমি নিয়ে যাব? হ্যাঁ ভাই, প্লিজ নিয়ে যা। তোকে ছাড়া আর কাকেই বা ভরসা করি বলতো। যা যা, ওকে একবার শপিং করিয়ে আন আমার ভাইটি। আর কাউকে আমি বিশ্বাস করতে পারছি না, ও আমার মাথা খাবে খুব। আমি ভেতরে ভেতরে খালি ভেবেছি, তুই কি কখনো আমার হাতে তোর বোনকে, ওই আদরের বোনকে তুলে দিবি? বলতে ইচ্ছা করেছিল, কিন্তু আর বলতে পারলাম কোথায়। ছেড়ে দে দাদা, ছেড়ে দে। ও ও মনে হয় আমাকে নিয়ে যেতে চাইছে না। আমি আর যাবো না, আমার গিয়ে কোনো কাজ নেই, দরকার নেই আমার যাওয়ার। কপাল করে একটা দাদাও পেয়েছি আমি, যাচ্ছে তাই। এ বাবা, না না, এসো এসো, বসো বসো। এই দেখো, ভেবে বলো কিন্তু, ভেবে বলছো তো? সবার চাপে পড়ে বলছো না তো? ভেবে দেখো কিন্তু, এখনো সময় আছে। তুই চাপ তো, ও আবার কি বলবে? তোর বোন বাইকে চেপে আমার কাঁধে হাতটা রাখলো। বিশ্বাস কর, তখন এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। এই অনুভূতি লিখে বা বলে কিংবা অভিনয় করে বোঝানো যায় না। হয়তো সব অনুভূতি অব্যক্ত থাকে। কেনাকাটা শেষে শ্যামলী বাইকে চাপতে চাপতে বলল, এই বলছি তাহলে 1 কাপ করে চা হয়ে যাক। আমি কিন্তু খুব চা লাভার, খুব চা খেতে ভালোবাসি, বলতে পারো একেবারে চাতাল। সেই সময় তোর কথাটা আর মাথায় এলো না, জানিস তো। সত্যি বলছি, ভেবেছিলাম আমরা এত পুরনো বন্ধু, এই বন্ধুত্বটাকে আত্মীয়তা সম্পর্কে আনা যায় না। দোষটা কোথায়? আমি কি পাত্র হিসাবে এতই খারাপ? রাজি হলাম ওর প্রস্তাবে। ভয়ে ভয়ে তো আর বাঁচা যায় না, আর সব সুযোগ বারবার আসেও না। এই শোনো, তুমি আমার সামনে তো জড়সড় হয়ে থাকো কেন? আমি কি কোনো বন্য হিংস্র কুকুর নাকি যে তোমাকে ঘপাত করে খেয়ে ফেলবো? আমি কই না তো। বললেই হলো নাকি? আমি তখন থেকে দেখছি
তুমি তখন থেকে আমার সামনে লজ্জা পাচ্ছ। তা বলি মশাই, মানুষটা কি এরকমই, না মালটা ভেজাল আছে? না না, আমি এমনই, আমার একটু মিশতে টাইম লাগে আর কি। তাহলে বাবু তুমি বিয়ে করো না, কারণ বিয়ে করলে তোমার জীবন তো শেষই, আর যার সাথে তোমার বিয়ে হবে তার জীবনটাও শেষ হয়ে যাবে। তখন তখন ভেবেছিলাম জানিস, শ্যামলীকে আমার মনের কথাটা বলেই দিই, কিন্তু কিন্তু পারলাম না। একটু একটু ঘুরিয়েই জিজ্ঞেস করলাম, এক কাজ করো, এখানেই বিয়ে করে চলে এসো, তাহলে দাদা আর বোন কাছাকাছি পাশাপাশি থাকতে পারবে। না বাবু, বেশি কাছাকাছি থাকা ভালো না। বেশি কাছাকাছি থাকলে যে টানটা থাকে ওই টানটাও চলে যাবে। তাই কাছে বিয়ে করা উচিত নয়, আমি করবও না। হতাশ হলাম, ভাবলাম আর একটু বোঝাই, কিন্তু চলো এবার, দেরি হয়ে যাচ্ছে, আর বেশি বেলা করা যাবে না। দাদাটি আমার আবার ঘরে বসে চিন্তা করবে। শ্যামলী তারপর দিন বাড়ি ফিরে গেছিল। আমি মন মরা হয়ে ছিলাম সারাদিন। ভাগ্যিস ওকে দিতে তুই মাসির বাড়ি গেছিলি, না হলে আমি ঠিক ধরা পড়ে যেতাম তোর কাছে। আজকে সকালে যখন তোর বাড়ি যাই, আবার শ্যামলীর সাথে দেখা হয়। আজকেও সে শাড়ি পরেছিল, ঘাড়ে চুলটা খোলা, এক মায়াবিনী লাগছিল ওকে। নারী শাড়িতেই সুন্দরী, সেটা আজকে তীব্রভাবে অনুভব করলাম, জানিস তো। আমি তোকে না জানিয়েই আজ জার্মানি চলে যাচ্ছি। জানি না এই চিঠি পড়ে তোর কি রিয়াকশন হবে, তবে সত্যি বলতে এই ফ্রেন্ডশিপটা নষ্ট করিস না। এই অর্জিত অমূল্য ধন আমি আর হারাতে চাই না। এটাও তো একটা প্রেম, বল। যাই হোক, তোর রিডিং টেবিলে এই চিঠিটা রেখে গেলাম, আর যদি শ্যামলীকে আমার হাতে সমর্পণ করিস, কথা দিচ্ছি খুব ভালো রাখবো, খুব ভালোবাসবো আমি ওকে, আগলে রাখবো ওকে আমি। ইতি, তোর দেবু। শ্যামলের টেবিলে গাদা খানেক কাগজ জমে গেছে। শ্যামল অফিস যাওয়ার জন্য আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। শ্যামলী দাদার ঘর গুছিয়ে দিতে গিয়ে টেবিলের ওপর চিঠির গোছা দেখে বলল, এত চিঠি জমে রেখেছিস টেবিলে? এই চিঠিগুলো লাগবে কি তোর? একটু গুছিয়ে রাখতে পারিস না? এত নোংরা কেন তুই? অস্বস্তি হয় না? হ্যাঁ, কোনগুলো বলতো? ও, ওইগুলো? না, আমার টেবিলের ওইগুলো লাগবে না, তুই সব কাগজগুলো ফেলে দে, আমি দেখে নিয়েছি। আর একবার দেখ না, গিয়ে খোঁজ নে না আমার খাবারটা হলো কিনা, অফিস যেতে আবার দেরি হয়ে যাবে আমার। না, চিঠিটা শ্যামল বা শ্যামলীর কারোর কাছেই এসে পৌঁছায়নি। শ্যামলী ওয়েস্ট পেপার বিনে ফেলে দিল চিঠিটা। দেবতনুর সকল মনের কথা হারিয়ে গেল, কত কথা না জানাই থেকে গেল। কিছু কথা হয়তো হারানোর জন্যই থাকে। তোমাকে পাঠানো চিঠিটা আজ হারিয়ে গেছে বোধহয়, যেমন হারিয়ে গেছি আমি। ভেবেছিলাম থাকবে তুমি আমার জীবন জুড়ে, কিন্তু আছো তুমি আমার স্মৃতির কুঠিরে। স্বপ্নের বালুকণা উড়ে যায় ঝোড়ো কাজের চাপের হাওয়ায়, কান্নার বৃষ্টিরা ঝরে পড়ে আমার একলা বিছানায়। শেষ চিঠি বোধহয় তুমি পাওনি, যেটা লিখেছিলাম ভুল ঠিকানায়।